হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু গো এডুকেশন। আমি হাসানুল হক। আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 5 পদার্থের গঠন এই অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা ইলেকট্রনের বিন্যাস নিয়ে কথা বলছিলাম। আমরা দেখেছিলাম যে প্রধান শক্তি স্তরে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তবে এই চার্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ যে পটাশিয়ামের পর থেকে প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাসে তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম শেলে ইলেকট্রন পূর্ণ না হয়েই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করেছে। তো এই ঘটনাগুলোর জন্য দায়ী হচ্ছে উপশক্তি স্তর। আজকে আমরা উপশক্তি স্তর নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলো প্রথমে জেনে নিই উপশক্তি স্তর কাকে বলে। উপশক্তি স্তর মূলত নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট অঞ্চলে ইলেকট্রনের অবস্থান সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাকে উপশক্তি স্তর বা অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন আবর্তনের সর্বাধিক সম্ভাব্য স্থান বা সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে উপশক্তি স্তর বা অরবিটাল বলা হয়। এই অরবিটালে আরেকটি নাম আছে, সেটাকে বলা হচ্ছে উপকক্ষ। এই অরবিটাল গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং বিভিন্ন আকৃতির হয়ে থাকে। আমরা সাধারণত চারটি প্রধান উপশক্তি স্তর সম্পর্কে জানবো। সেই চারটি প্রধান উপশক্তি স্তর হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। এই চারটি উপশক্তি স্তরের আকৃতিও কিন্তু চার রকম হয়ে থাকে। তো প্রথমত এস অরবিটালের আকৃতি হচ্ছে অনেকটা গোলাকার এবং অর্থাৎ ত্রিমাত্রিক। পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকৃতির এবং ডি এবং এফ অরবিটালের আকৃতি হচ্ছে জটিল প্রকৃতির। অর্থাৎ ডি এবং এফ অরবিটালের আকৃতিগুলো সুনির্দিষ্ট না। এটা আসলে ডাম্বেল আকৃতি, গোলাকৃতি এবং বিভিন্ন আকৃতির মিলিয়ে হতে পারে। অরবিটাল বা অবশক্তি স্তর হচ্ছে তরঙ্গ ফাংশন, অর্থাৎ তরঙ্গ বলবিদ্যায় গাণিতিক ফাংশন যা দ্বারা কোনো পরমাণুকে ইলেকট্রনের অবস্থা বর্ণনা করা যায়, সেটাই হলো অরবিটাল। আমি ইতিমধ্যেই বলেছি যে প্রধান শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর এন এর মানগুলো 1 2 3 4 5 এরকম ভাবে সংখ্যা দ্বারা নির্ধারণ করা হয়। এন এর মান যদি 1 হয় সেক্ষেত্রে আমরা তাকে কে শেল বলি। এন এর মান যদি 2 হয় সেক্ষেত্রে আমরা এল শেল বলি। 3 হলে এম এবং 4 হলে এন শেল দ্বারা প্রধান শক্তি স্তরগুলোকে নামকরণ করে থাকি। আমরা ইলেকট্রন বিন্যাসের মধ্যে কিছু ব্যতিক্রম দেখেছিলাম, যে তৃতীয় শক্তি স্তর পূর্ণ না করে কিছু কিছু ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। এই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করার কারণটা হচ্ছে উপশক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরের শক্তিগুলো মূলত বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং আমরা এই উপশক্তি স্তরগুলোতে গুলোকে ইংরেজি বর্ণমালা এল দ্বারা প্রকাশ করি। এই এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ যদি তোমার ক্ষেত্রে কোনো একটা মোলের ক্ষেত্রে যদি এন এর মান হয় 3, তাহলে এল এর মান হবে 0 1 2। এই উপশক্তি স্তরগুলোর আরেক নাম অরবিটাল। অরবিটাল গুলো বা অবশক্তি স্তরগুলো 0 1 2 3 4 এই মান সংখ্যাগুলো ছাড়াও আরো বেশ কিছু নাম রয়েছে। সেটা একটু আগে আমি তোমাদেরকে বলেছি, সেগুলো হচ্ছে এস, পি, ডি এবং এফ। প্রধান শক্তি স্তর এন এর মান অনুযায়ী উপশক্তি স্তরের এল এর মান এবং এদের মানের হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে এবং এই মানগুলো কিভাবে পরিবর্তিত হয়, কোন অরবিটালের মানগুলো কত হয়, সেটা আমরা এখন কিভাবে ক্যালকুলেশন করা হয় সেগুলো এখন বিস্তারিত দেখবো। প্রথমত দেখবো যে এন এর মান যখন 1 হবে তখন এল এর মান কি হতে পারে। তো আমরা একটু আগে বলেছি যে এল এর মান যদি এন এর মান যদি 1 হয় তাহলে এল এর মান হবে 1 - 1। কারণ কি, আমরা বলেছিলাম যে n-1 এটাই হবে এল এর মানগুলো, এল এর মান। অর্থাৎ এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। যেহেতু এখানে n সমান সমান 1, তাহলে শুধুমাত্র একটা মান হওয়া সম্ভব এখানে, সেটা হচ্ছে n-1 সমান সমান 0। অর্থাৎ এই জিরো মানে হচ্ছে এই জিরো অরবিটাল, অর্থাৎ এক্ষেত্রে মাত্র একটা অরবিটাল পাওয়া সম্ভব হবে। এই জিরো এক্ষেত্রে আসার মানে হচ্ছে অরবিটাল একটি, আর সেটা প্রকাশ করা হবে 1s দিয়ে।
এন সমান সমান যদি 2 হয়, সেক্ষেত্রে এল এর সর্বোচ্চ মান হবে n-1, অর্থাৎ 2 - 1 = 1। সুতরাং যেহেতু আমরা এল এর মান পাচ্ছি 1, এক্ষেত্রে এল এর দুইটি মান হবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর 0 এবং 1 এর ক্ষেত্রে আমরা অরবিটাল দুটো, যে দুটো চিন্তা করবো সেটা হচ্ছে এস এবং পি। ঠিক তেমনি যদি কখনো আমাদেরকে 0, 1, 2 এই তিনটি মান আসে এল এর ক্ষেত্রে, তখন আমরা অরবিটাল চিন্তা করবো এস, পি, ডি। যদি এল এর মান চারটি আসে, অর্থাৎ 3 আসে, সেক্ষেত্রে আমরা 0, 1, 2, 3 এই সংখ্যাগুলো পাবো আমি এল এর মান হিসেবে। সেক্ষেত্রে আমার অরবিটালের নামগুলো হবে এস, পি, ডি, এফ। চলো দেখি আসি যে এন সমান সমান যদি 3 হয়, তাহলে এল এর মান কত হবে এবং অরবিটালের নামগুলো কি কি হবে। দেখতে পাচ্ছ যে যখন আমাদের প্রধান শক্তি স্তরের অর্থাৎ এন এর সংখ্যা হবে 3, তখন এল এর সর্বোচ্চ মান হবে 3 - 1 অর্থাৎ 2। এই 2 এর মানে হচ্ছে এল এর মান 0 থেকে 2 পর্যন্ত, 0, 1 এবং 2। এই 0, 1, 2 দিয়ে তিনটি উপশক্তি স্তর নির্দেশ করে। সে তিনটি উপশক্তি স্তর হচ্ছে এস, পি, ডি। আর যেহেতু এখানে এন এর মান 3, সুতরাং আমাদের প্রত্যেকটা উপশক্তি স্তরের আগে আমাদেরকে 3 লিখতে হবে। তো অরবিটাল গুলোর নাম হবে যখন 3s, 3p এবং 3d। আবার এন এর মান যদি হয় 4, তাহলে আমরা এল এর মান পাবো চারটি, কি কি? 0, 1, 2 এবং 3। 0 এর জন্য আমরা পাবো এস, 1 এর জন্য পাবো পি, 2 এর জন্য ডি এবং 3 এর জন্য এফ। এখন যেহেতু এন এর মান 4, তাহলে আমরা 4 এর পরে লিখবো শক্তি স্তরগুলোর নাম, অর্থাৎ 4s, 4p, 4d এবং 4f। এখন এন এর মান যদি 5 হয়, তাহলে কি হবে? এন এর মান যদি 5 হয়, তাহলে বুঝতেই পারছো যে অরবিটালের সংখ্যা হবে 5টি, 0 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত। অর্থাৎ এল এর মান হবে 0, 1, 2, 3, 4। এই 0, 1, 2, 3, 4 এই ক্ষেত্রে আমরা মূলত চারটি অরবিটাল দিয়েই আমরা ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বলে 5 নম্বর অরবিটালটা আমরা চিন্তা করব না। শুধুমাত্র এস, পি, ডি এবং এফ নিয়ে আমরা অরবিটাল গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ এন এর মান 5 হলেও এর উপশক্তি স্তরগুলো হবে এস, পি, ডি এবং এফ। এখানে মূলত তোমাদের বইয়ে একটা ভুল দেওয়া হয়েছে। এখানে অরবিটাল সংখ্যা যদিও চারটি হবে, বাট প্রধান শক্তি স্তর যেহেতু 5, সুতরাং এখানে নামগুলো হওয়া উচিত ছিল 5s, 5p, 5d এবং 5f। আমরা একইভাবে n সমান সমান 6, 7, 8 এবং প্রত্যেকটি জন্যই অরবিটালের নামগুলো কিন্তু এই নিয়মে বের করে নিতে পারি। অর্থাৎ n সমান সমান যদি 6 হয়, তারপরেও অরবিটাল গুলো হবে 6s, 6p, 6d এবং 6f। ঠিক তেমনি 8 এর জন্য আমাদের অরবিটালের নামগুলো হবে 8s, 8p, 8d, 8f। আমরা ইতিমধ্যে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা শিখেছি। এখন ধরে নাও যে কোনো একটি প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হলো 8টি। এই 8টি ইলেকট্রন কিন্তু বিভিন্ন উপশক্তি স্তরে সাজানো থাকে। এরকম না যে 8টি ইলেকট্রন একটা সরাসরি একটা শক্তি স্তরে থাকলো, এরকমটা না। এই 8টি ইলেকট্রন কিন্তু ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরে সাজানো থাকবে। এখন আমরা ইতিমধ্যেই বিভিন্ন ভিন্ন উপশক্তি স্তরের নামগুলো কিরকম হয় সেটা দেখে এসেছি। আমরা দেখে এসেছি যে এন এর মান যদি 1 হয়, তাহলে একটা উপশক্তি স্তর 1s। এন এর মান যদি 2 হয়, তাহলে দুইটা উপশক্তি স্তর 2s এবং 2p। 3 হলে 4s, 4p, 4d। 4 হলে 4s, 4p, 4d, 4f। ঠিক তেমনি 5 হলেও আমার 5s থেকে শুরু করে 5f পর্যন্ত হবে। এন এর মান যদি 10 হয়, ধরে নিচ্ছি আমরা, এন এর মান যদি 10 হয়, তাহলেও আমাদের উপশক্তি স্তরগুলোর নাম হবে 10s, 10p, 10d, 10f। এখন আমরা নামকরণ শিখলাম, কিন্তু আমাদেরকে এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। আমরা আগে দেখে এসেছিলাম যে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। ঠিক তেমনি আমরা যখন উপশক্তি স্তর গুলো নিয়ে চিন্তা করব, তখন আমাদেরকে বের করতে হবে যে প্রত্যেকটি উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। কোনো একটা অরবিটালে বা উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে তার একটা সহজ সূত্র আছে। সেটি হচ্ছে 2
12+1। এখানে এল এর মানের উপর ভিত্তি করে ইলেকট্রনের সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটবে। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এই সূত্রটির মাধ্যমে কিভাবে আমরা কোনো একটা উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা বের করতে পারি সেটা দেখব। আমরা ধরে নিচ্ছি যে এল এর মান যদি 0 হয়, তাহলে আমরা জানি শুধুমাত্র একটা উপশক্তি স্তর থাকবে, সেটা হচ্ছে এস। তাহলে এস এর জন্য, অর্থাৎ এস অরবিটালের জন্য ইলেকট্রনের সংখ্যা হবে 2 × 2 × 0 + 1 = 2। এখানে কেন 0 হলো এল এর মান? কারণ আমরা বলেছি এল এর মান এখানে 0 হলে তাহলে আমাদের কয়টা ইলেকট্রন থাকবে ওই শক্তি স্তরে। এখানে যেহেতু 2 পাচ্ছি, তার মানে বুঝতে পারছি যে এল এর মান 0, অর্থাৎ এস অরবিটাল, আর এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারবে। ঠিক তেমনি এরপরে ধরে নিচ্ছি যে কোথাও যদি আমি ইলেকট্রন বিন্যাস করতে যাই, সেখানে যদি আমি দেখি যে এল এর মান 1, এই এল এর মান 1 থাকা মানে কি? তার মানে হচ্ছে এর মধ্যে দুইটা অবশিষ্ট থাকবে, সেগুলো কি কি? 0 আর 1। আর 0 আর 1 বলতে বোঝাচ্ছে এস এবং পি অরবিটাল। এখন এই এল এর মান 1 হলে আমাদের ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কয়টি থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো একই সূত্র দিয়ে। সেটা কিভাবে? আমরা এখানে এল এর পরিবর্তে যদি 1 ব্যবহার করি, তাহলে আমরা মানটা পাচ্ছি 6। অর্থাৎ আমার এল এর মান যখন 1 হবে, তখন সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টি। অর্থাৎ পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে 6টি। এল এর মান যখন 2 হবে, তখন আমরা জানি এই 2 মানে হচ্ছে ডি অরবিটাল। এখন এই ডি অরবিটালে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন সংখ্যা কত হবে সেটা নির্ণয়ের জন্য আমাদেরকে এখানে এল সমান সমান 2 ধরে যদি আমরা হিসাব করি, তাহলে পাচ্ছি 10। অর্থাৎ এল সমান সমান 2 হলে, অর্থাৎ ডি অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হয় সর্বোচ্চ সংখ্যা 10টি। ঠিক তেমনি এল যদি 3 হয়, তাহলে এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা হয় 14টি। তাহলে আমরা যতবার ইলেকট্রন বিন্যাস গুলো করবো, এই সংখ্যাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এস অরবিটালে যখনই ইলেকট্রন বিন্যাস করতে চেষ্টা করব, সর্বোচ্চ আমরা দুইটা ইলেকট্রন রাখতে পারবো। ঠিক তেমনি পি অরবিটালের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 6টি ইলেকট্রন রাখতে পারবো, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি, এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন রাখতে পারবো। তবে কোনো কোনো অরবিটালে যদি ইলেকট্রন দেখা যাচ্ছে মাত্র 5টা বাকি আছে ডি অরবিটালে প্রবেশ করার জন্য, সেক্ষেত্রে মাত্র 5টাই ডি অরবিটালে প্রবেশ করবে। অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা ডি অরবিটালের জন্য 10, কিন্তু এর থেকে কম সংখ্যক ইলেকট্রন ডি অরবিটালে থাকতে পারে। ঠিক তেমনি এস অরবিটালের সর্বোচ্চ সংখ্যা 2, অর্থাৎ দুইটা বেশি ইলেকট্রন এস অরবিটালে থাকবে না, কিন্তু একটা ইলেকট্রনও কিন্তু এস অরবিটালে থাকতে পারে। ঠিক তেমনি পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি, কিন্তু 1 2 3 4 5 এই 5টি সংখ্যার যে কোনো সংখ্যক ইলেকট্রনও কিন্তু পি অরবিটালে থাকতে পারে। এফ এর ক্ষেত্রেও একই রকম ঘটনা, অর্থাৎ এই ক্ষেত্রেও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা যদিও 14, কিন্তু 1 থেকে 13 যে কোনো সংখ্যক ইলেকট্রনই কিন্তু এফ অরবিটালে থাকতে পারবে। এবার আমরা যদি এই 4টি সংখ্যাকে যোগ করি, যোগ করে আমি টোটাল উপশক্তি স্তরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা কিন্তু বের করতে পারবো। এই সমগ্র উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা সংখ্যাগুলো যদি আমি যোগ করি, যদি যোগ করি, তাহলে ওই শক্তি স্তরের সর্বমোট ইলেকট্রন সংখ্যা কিন্তু পাওয়া যায়। অর্থাৎ উপশক্তি স্তরের সব ইলেকট্রন যোগ করলে আমরা প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা পাই। আমি আবারও বলছি, উপশক্তি স্তরের সবগুলো ইলেকট্রন সংখ্যাকে আমরা যদি যোগ করি, তাহলে ওই প্রধান শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা আমরা পেয়ে যাই। এখন ধরে নিচ্ছি যে প্রধান শক্তি স্তরের আহ, দ্বিতীয় যে শক্তি স্তরটি রয়েছে এল শেল, সেই এল শেলে কয়টি ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। দ্বিতীয় শক্তি স্তরে এন এর মান 2, অর্থাৎ এল এর মান হবে 0 আর 1। আর এল এর মান যদি 0 হয়, আমরা জানি দুইটা ইলেকট্রন রাখতে পারবে, আর 1 হলে 6টি ইলেকট্রন। তাহলে 6 এবং 2 যদি আমরা যোগ করি, তাহলে পাচ্ছি 8টি ইলেকট্রন। আমরা ইতিমধ্যে দেখে আসছি যে দ্বিতীয় যে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, সেখানে কিন্তু 8টি ইলেকট্রনই ছিল। তো এইভাবে আমরা উপশক্তি স্তরগুলোর সংখ্যাগুলোকে যোগ করে করে, ইলেকট্রন ধারণ ক্ষমতার সংখ্যাগুলোকে যোগ করে আমরা ওই প্রধান শক্তি স্তরে মোট কয়টি ইলেকট্রন আছে তা খুব সহজেই নির্ণয় করতে পারি। আমরা এই চার্ট থেকে এই কথাগুলো যেগুলো বললাম এইমাত্র, যে টোটাল ওই অরবিটাল গুলোর যে সংখ্যা পাই আমরা, সেটা হচ্ছে ওই প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। এটা আমরা এই চার্ট থেকে দেখতে পাচ্ছি। দেখো যে প্রথমত প্রধান শক্তি স্তর এন এর মান যদি 1 হয়, অর্থাৎ কে শেলের কথা এখানে বলা হচ্ছে,
কে শেলে কিন্তু শুধুমাত্র এল এর মান যেহেতু 0, অর্থাৎ এখানে শুধুমাত্র এস অরবিটাল হওয়া সম্ভব। সুতরাং প্রধান শক্তি স্তরে আমার অরবিটালের প্রতীক হবে 1s, এবং মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 × 12 + 1, এই সূত্র অনুযায়ী 2টি। অর্থাৎ কে শেলের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টি, এবং সেটি থাকবে 1s অরবিটালে। এবার দ্বিতীয় প্রধান শক্তি স্তরে যে কথা যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমার এল এর মান হবে 2টি, 0 এবং 1। এই 0 এবং 1-এর জন্য আমরা অরবিটাল পাচ্ছি কয়টি, এস এবং পি। আমাদের প্রধান শক্তি স্তর যেহেতু 2, সুতরাং অরবিটালের প্রতীক হবে 2s এবং 2p। এস অরবিটালে আমরা জানি 2টি করে ইলেকট্রন রাখা যায় সর্বোচ্চ, এবং পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন রাখা যায়। এই 6 এবং 2 যোগ করে আমরা পাচ্ছি 8। অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তর অর্থাৎ কে শেল, সরি এল শেল, এল শেলে সর্বোচ্চ 8টি করে ইলেকট্রন আমরা রাখতে পারি। এবার আসি তৃতীয় প্রধান শক্তি স্তরে। তৃতীয় প্রধান শক্তি স্তর থেকে আমরা জানি যে এন এর মান হচ্ছে 3, অর্থাৎ এল এর মান হবে n-1 পর্যন্ত, অর্থাৎ 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। 0 1 2, 0 মানে হচ্ছে এস, 1 মানে পি, 2 মানে ডি। আর যেহেতু এটা তৃতীয় প্রধান শক্তি স্তর, তখন অরবিটালের প্রতীক হয়ে যাবে 3s, 3p এবং 3d। এখন এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টি, এবং ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টি। এই এই তিনটি সংখ্যাকে আমরা যদি যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 18টি। 18টি। আমরা জানি যে তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টি। 2n² এর ক্ষেত্রে যদি n এর মান 3 হয়, 3² × 2 অর্থাৎ 18টি। এই উপশক্তি স্তর যোগ করে আমরা এই 18টি সংখ্যাই কিন্তু এখানে পেয়ে গেলাম। এবার সর্বশেষ প্রধান শক্তি স্তর এখানে আমাদের উদাহরণের মধ্যে, সেটা হচ্ছে n এর মান 4। n এর মান যদি 4 হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে l এর মান হবে 0 থেকে 3 পর্যন্ত, কারণ আমরা জানি n-1 পর্যন্ত হয় l এর মান। তাহলে 0 1 2 এবং 3 হলো এই l এর মানগুলো। এখন 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে f। এই s অরবিটাল যেহেতু এটা 4 প্রধান শক্তি স্তরের যেহেতু অরবিটাল, সুতরাং এটার নাম হবে 4s। দ্বিতীয়টি হবে 4p, তারপরে 4d এবং 4f। এখন আমরা জানি এস এর জন্য 2টি, পি এর জন্য 6টি, ডি এর জন্য 10টি এবং এফ এর জন্য সর্বোচ্চ 14টা পর্যন্ত ইলেকট্রন আমরা রাখতে পারি। এই সংখ্যাগুলোকে আবার যোগ করলে আমরা পাচ্ছি 32। অর্থাৎ চতুর্থ প্রধান শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। এই 32 সংখ্যার কিন্তু আমরা আরেকটা নিয়মে পুনর্জীবী পেয়েছিলাম, সেটা কি 2n²। এন এর মান আমাদের 4, 4² মানে 16, 16 × 2 মানে 32। অর্থাৎ প্রধান শক্তি স্তরের এই সূত্রের সংখ্যা অনুযায়ীও আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের সংখ্যা আমরা অরবিটালেও সেম পাচ্ছি। এইভাবে আসলে প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তরের ইলেকট্রনগুলো বিন্যাস করা যায়। এবার আমরা দেখব পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো কি কি সেগুলো। তো ইলেকট্রন বিন্যাসের প্রথম যে নিয়ম, সেই নিয়মটি হচ্ছে যে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন যে শক্তির অরবিটাল আছে, সেই অরবিটাল আগে পূর্ণ করবে। এবং নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ হওয়ার পরে তারপরে সে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। আরো সহজভাবে এখানে বলা হয়েছে কি, যে অরবিটালে শক্তি কম সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এবং যে অরবিটালে শক্তি বেশি সে অরবিটালে পরে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে কিভাবে বুঝবো যে কোন অরবিটালে শক্তি আসলে কি রকম, এবং কোনটা শক্তি কম আর কোনটা শক্তি বেশি। কোন কোন অরবিটালের শক্তি কত এবং তা নির্ণয় করার একটা সহজ একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে কোন অরবিটালে যদি আমরা প্রধান শক্তি স্তরের সংখ্যার সাথে উপশক্তি স্তরের সংখ্যা যোগ করে দেই, তাহলে যে সংখ্যাটি আমরা পাই সেই সংখ্যাটি ওই অরবিটালের শক্তি নির্দেশ করে। উদাহরণস্বরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3d এবং 4s অরবিটালের মধ্যে কোন অরবিটাল সবচেয়ে বেশি শক্তিশালী সেটা বের করে দেখানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে 3d অরবিটাল মানে হচ্ছে এখানে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 3, আর উপশক্তি স্তর বা অরবিটালের সংখ্যা হচ্ছে d। এখন এই 3 এর সাথে আমাদের ডি যোগ করতে হবে। ডি মানে আমরা কি জানি, 0 1 2, অর্থাৎ ডি এর মান হচ্ছে 2। এই জন্য 3 এর সাথে আমরা 2 যোগ করেছি, সমান সমান 5 পেয়েছি। আমরা জানি এস এর মান হচ্ছে 0, পি এর মান 1, ডি এর মান 2 এবং এফ এর মান 3। এবার 4s এর ক্ষেত্রে আসি। 4s এর ক্ষেত্রে এন এর মান 4 দেওয়া আছে, আর যেহেতু এটা এটা এস অরবিটাল,
এস অরবিটালের আমরা জানি এল এর মান 0, সুতরাং 4 এর সাথে আমরা যদি 0 যোগ করি তাহলে আমরা পাচ্ছি 4। এই দুইটা ক্যালকুলেশন থেকে আমরা বুঝতে পারছি যে 4s এর শক্তি হচ্ছে 4 আর 3d এর শক্তি হচ্ছে 5। অর্থাৎ ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে থেকে উপরের শক্তি স্তরের দিকে যায়, তখন সর্বপ্রথম 4s অরবিটালে আগে প্রবেশ করবে, তারপরে 4s অরবিটাল পূর্ণ করার পরে তখন সে 3d অরবিটালে প্রবেশ করবে। যদিও আমরা যদি সংখ্যার ক্রম অনুযায়ী দেখি, তাহলে কিন্তু অনেকের মনে হতে পারে যে হয়তো 3d যেহেতু আগের প্রধান শক্তি স্তরের সংখ্যা উপশক্তি স্তর, তাহলে হয়তো ইলেকট্রনটা 3d তে ঢুকবে। আসলে এই ধারণাটি ভুল। আমরা এইভাবে শক্তি ক্যালকুলেট করে প্রত্যেকটা অরবিটালে শক্তি ক্যালকুলেট করে জানতে পারি যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোনটাতে পরে প্রবেশ করবে। আমি আবারও বলে রাখি, যে অরবিটালে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, যে অরবিটালে শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে। যেহেতু 4s এর শক্তি কম সুতরাং ইলেকট্রন আগে 4s এ যাবে, এবং যেহেতু 3d এর শক্তি বেশি সুতরাং ইলেকট্রন 4s ফিল আপ করে থাকলে তারপরে 3d তে যাবে। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসের যে প্রথম নিয়ম এটা ভালো করে বুঝতে পেরেছো। দ্বিতীয় যে নিয়মটি আমরা এখন দেখব সেটি হলো, যদি এন এবং এল এর মান দুইটি শক্তি স্তরের জন্য, সরি, দুটি অরবিটালের জন্যই সমান হয়ে যায়, তখন আসলে ইলেকট্রন আগে কোনটাতে প্রবেশ করবে সেটি নিয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে যদি এন প্লাস এল এর মান আহ, দুইটা শক্তি স্তরের ক্ষেত্রে ভিন্ন হয়, তাহলে যেটার মধ্যে কম মান আসবে, শক্তি কম থাকবে, সেটাতে আগে প্রবেশ করবে, যার শক্তি বেশি সেটাতে পরে প্রবেশ করবে। কিন্তু এন এবং এল এর সংখ্যা যদি আমরা যোগ করার পরে দুইটি অরবিটালের ক্ষেত্রে যদি সেম সংখ্যা আসে, তখন আমাদের যে নিয়মটা হলো সেটা হচ্ছে, আগে আহ এই যে অরবিটালটার প্রধান শক্তি স্তরের মান ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর প্রধান শক্তি স্তরের মান যেটা বড় বড় সেটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আমরা দুইটা উদাহরণের মাধ্যমে এই যে নিয়মটা সেটা একটু বোঝার চেষ্টা করব। আমাদেরকে ধরে নাও যে আমাদেরকে বের করতে হবে যে 3d এবং 4p এই দুইটা অরবিটালের মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন এই 3d এবং 4p এর মধ্যে আমাদের শক্তি নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে n প্লাস এল। এন প্লাস এল এই সূত্র খাটিয়ে আমরা 3d এর জন্য নির্ণয় করতে পারি n এর মান 3 এবং d এর মান হচ্ছে 2, অর্থাৎ এই দুটো সংখ্যা যোগ করলে পাই আমরা 5। আবার 4p ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 এবং p এর মান হচ্ছে 1, এই 4 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 5। এই ক্ষেত্রে দুইটা অরবিটালের ক্ষেত্রে কিন্তু শক্তির সংখ্যা সমান। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে কোন অরবিটালে আগে প্রবেশ করবে। তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে 3d অরবিটালে ইলেকট্রনটা কিন্তু আগে প্রবেশ করবে। কারণ কি? কারণ হচ্ছে 3d অরবিটাল এবং 4p অরবিটালের মধ্যে 3d হচ্ছে অপেক্ষাকৃত আগের বা ছোট শক্তি স্তর, এই জন্য ইলেকট্রনটা 3d তে প্রবেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, তো সেক্ষেত্রে তো আমাদের সিরিয়াল মেনটেন করাটা একটু কঠিন হয়ে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি অনেক সময়ই ক্রমান্বয়ে ইলেকট্রন গুলো প্রবেশ না করে শক্তির বিচারে যেগুলো শক্তি কম সেগুলোতে আগে প্রবেশ করে। তাহলে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারবো যে কোন ইলেকট্রন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং কোনটাতে পরে প্রবেশ করবে? তো এইটা মনে রাখার জন্য আমরা এই যে ডান পাশে যে তোমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এই ডায়াগ্রাম থেকে মনে রাখতে পারি। কিভাবে? আমরা প্রথমত N1 থেকে শুরু করে N8 পর্যন্ত সিরিয়ালি লিখে ফেলবো। তারপর N1 হলে আমরা জানি একটা শক্তি স্তর, এই জন্য 1s লিখবো। N2 হলে দুইটা শক্তি স্তর, 2s 2p লিখবো। 3 হলে তিনটা শক্তি স্তর, 3s 3p 3d। 4 এর জন্য 4s 4p 4d 4f। এবং পরবর্তী সংখ্যাগুলো ঠিক কিভাবে চারটা করে উপশক্তি স্তর আমরা এভাবে লিখে ফেলবো। এরপর আমরা এই আড়াআড়ি ভাবে দাগ টানবো, উপর থেকে নিচ বরাবর আড়াআড়ি ভাবে দাগ টেনে তারপর আবারও উপর থেকে নিচ বরাবর আড়াআড়ি আড়ি ভাবে দাগ টানবো। এইভাবে আড়াআড়ি ভাবে দাগ টানার পরে তোমরা শক্তি স্তরগুলোর শক্তির ক্রম সেটা তুমি খুঁজে পেয়ে যাবে। কিভাবে? প্রথম যে শক্তি স্তরটা সেটা হবে 1s, তারপরে 2s, তারপরে আমরা দেখতে পাচ্ছি 2p, তারপরে 3s, তারপর 3p, তারপরে 4s, তারপরে 4d। এক্ষেত্রে কিন্তু 3p পরে 4d আসেনি,
থ্রিপির পরে কি আসছে? ফোর এস আসছে, অর্থাৎ থ্রিপি পূর্ণ হয়ে যাওয়ার পরে ইলেকট্রন গুলো ফোর এস অরবিটালে ঢুকবে। তারপর ফোর এস অরবিটাল পূর্ণ করার পরে যদি ইলেকট্রন বাকি থাকে তাহলে সেটা থ্রি ডিতে ঢুকবে। এই অংশের আলোচনার মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে আমরা যখন প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেখছিলাম, সেক্ষেত্রে দেখছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তর সম্পূর্ণ পূর্ণ 18টি ইলেকট্রন পূর্ণ না হয়েই চতুর্থ শক্তি স্তরে চলে যায়। এইটা হচ্ছে সেই কারণ। কারণ কি? কারণ থ্রি পি অরবিটালের পরে আমাদের ইলেকট্রন গুলো ফোর এস এ আগে আসছে, থ্রি ডি তে আগে যায় না। যেহেতু ফোর এস এ আগে চলে আসছে, এজন্য থ্রি ডি অরবিটাল পূর্ণ না হলেও ফোর এস অরবিটালে ইলেকট্রন অনেক সময় প্রবেশ করতে পারে। যার কারণে আমাদের ওই যে প্রধান শক্তি স্তরের তারতম্যগুলো দেখেছিলাম সেই ঘটনাগুলো ঘটেছিল। তাহলে এইগুলো হচ্ছে আমরা কিভাবে আসলে এই সিরিয়ালটা বের করতে পারি তার একটা নিয়ম। এই তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমাদের ইলেকট্রন বিন্যাসের যে শক্তির ক্রম সে অনুযায়ী অরবিটাল গুলোকে সাজানো রয়েছে। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, শক্তির ইলেকট্রন বিন্যাসের কক্ষ উপশক্তি স্তরের এই শক্তির ক্রমগুলোর উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নীতি যে আমরা পড়লাম, এই দুটি নীতির উপর ভিত্তি করে কয়েকটি ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করব। তোমরা তোমাদের সুবিধার্থে আমি ইলেকট্রন বিন্যাসের যে অরবিটাল গুলোর শক্তির ক্রম সেগুলো আগে দিয়ে দিয়েছি এখানে। আমরা অক্সিজেন, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং স্ক্যান্ডিয়াম এই পাঁচটি মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো দেখার চেষ্টা করব। অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8, কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। এই 8টি ইলেকট্রন যথাক্রমে ওয়ান এস অরবিটালে 2টি, টু এস অরবিটালে 2টি, এই 4টি যাওয়ার পরে আর থাকে 4টি, সেই 4টি ইলেকট্রন পি অরবিটালে যাবে। যদিও পি অরবিটালে আমরা জানি যে সর্বোচ্চ 6টি পর্যন্ত ইলেকট্রন রাখা যায়, কিন্তু এক্ষেত্রে ইলেকট্রনের অক্সিজেনের ইলেকট্রন আর মাত্র 4টি বাকি থাকায় শুধুমাত্র 4টি ইলেকট্রনই পি অরবিটালে প্রবেশ করেছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করি তাহলে দেখবে এই ক্রম অনুযায়ী ওয়ান এস, টু এস, টু পি, থ্রি এস, থ্রি পি এই ক্রম অনুযায়ী ইলেকট্রন গুলো প্রবেশ করেছে। তাহলে এস এর সর্বোচ্চ 2টি ধারণ ক্ষমতা, তাই আমি 2টি এস দিলাম। টু এস এর মধ্যেও সর্বোচ্চ 2টি, টু পি এর মধ্যে 6টি, থ্রি এস এর মধ্যেও 2টি। এই সংখ্যাগুলোকে যোগ করলে আমি পাচ্ছি কত? 12। এই 12 এর সাথে আমরা আর একটা ইলেকট্রন যোগ করলে আমি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়ে যাব। ওই একটা ইলেকট্রন কোথায় যাবে? তাহলে থ্রি পি অরবিটালে চলে যাবে। ঠিক তেমনি পটাশিয়াম, ক্যালসিয়াম এবং স্ক্যান্ডিয়াম প্রত্যেকটি ক্ষেত্রেই একই নিয়মের মাধ্যমে ইলেকট্রনগুলো প্রবেশ করা প্রবেশ করছে, তোমরা দেখতে পাচ্ছ। যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা আবারও ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করি, ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা 20। তো ওয়ান এস অরবিটালে 2টি, টু এস অরবিটালে 2টি, টু পি অরবিটালে 6টি, থ্রি এস অরবিটালে 2টি, থ্রি পি তে 6টি। এই থ্রি পি পর্যন্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টি। কিন্তু ক্যালসিয়ামে যেহেতু 20টি ইলেকট্রন রয়েছে, তাহলে বাকি দুইটা ইলেকট্রন ফোর এসে চলে যাবে। এভাবে আমরা সবগুলো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করতে পারি। এবার আমরা অন্য একটি মৌল, যেটা হচ্ছে মূলত আয়রন, এটা পারমাণবিক সংখ্যা 26, এর ইলেকট্রন বিন্যাসটা দেখার চেষ্টা করব। এই আয়রনের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করছো যে আমাদের যে ইলেকট্রন বিন্যাসের ক্রম, সেই ক্রম অনুযায়ী ইলেকট্রন গুলো প্রবেশ করেছে। সরি, এই ক্রম অনুযায়ী ইলেকট্রন গুলো প্রবেশ করার পরেও আসলে যখন আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাসটা লিখবো, তখন আমরা প্রধান শক্তি স্তরের সংখ্যাগুলোকে একসাথে রাখার চেষ্টা করব। যেমন এখানে যদিও বা ফোরেস্টাতে ইলেকট্রন আগে প্রবেশ করেছে, কিন্তু আমরা যখন ইলেকট্রন বিন্যাসটা লিখবো তখন এস অরবিটাল একসাথে, এবং টু দ্বিতীয় প্রধান শক্তি স্তরের যে অরবিটাল আছে সেগুলো একসাথে, তৃতীয় প্রধান শক্তি স্তরের যে অরবিটাল গুলো আছে সেগুলো একসাথে, এরপরে চতুর্থ শক্তি স্তরের যে অরবিটাল গুলো আছে সেগুলো লিখব। ততক্ষণ আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো কি কি দেখলাম। আমরা জানি সবকিছুর মধ্যে কিছু না কিছু ব্যতিক্রম থাকে, ঠিক তেমনি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমরা এখন কয়েকটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখার চেষ্টা করব। কপারের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে আমরা একটা ব্যতিক্রম দেখতে পাই।
সাধারণত যদি আমরা কপারের ইলেকট্রন বিন্যাস ট্রেডিশনালি যে নিয়মটা ফলো করি আমরা সেই অনুযায়ী করতে চাই, তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d9 4s2। কারণ কি? কারণ হচ্ছে 3p পরে 4s এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করবে, এবং 4s এ ইলেকট্রন প্রবেশ করার পরে যেগুলো বাকি থাকবে সেগুলো যাবে 3d তে। যেহেতু 4s এ প্রবেশ করার পরে আর 9টি ইলেকট্রন বাকি ছিল, সেজন্য ইলেকট্রন 9টি ডি অরবিটালে, থ্রি থ্রি ডি অরবিটালে গিয়েছে। এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল যে নিয়ম সেই নিয়মই ফলো করেছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে কোন একটা অরবিটাল যদি পূর্ণ হয়, তাহলে ওই অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি পূর্ণ হয়, তাহলে ওই মৌলটি বা ওই ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল হয়। এজন্য প্রত্যেকটা মৌলই চায় যে তাদের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হোক। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে থ্রি ডি অরবিটালে যদি আর একটা ইলেকট্রন হয়, তাহলে কিন্তু এখানে ডি অরবিটালটা ফিল আপ হয়ে যাচ্ছে, এবং এই একটা ইলেকট্রন যদি তার এখানে চলে আসে, তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা আরো বেশি স্থিতিশীল হবে। এজন্য এখানে 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন থ্রি ডি অরবিটালে চলে আসে। এই এই একটা ইলেকট্রন থ্রি ডি অরবিটালে আসার কারণে এই কপারের ইলেকট্রন বিন্যাসটা আরো বেশি স্থিতিশীল হয়। এরকম আরো দু একটা ব্যতিক্রম মৌল রয়েছে, যেগুলোতে ইলেকট্রন বিন্যাসে যে আমরা ট্রেডিশনাল নিয়মটা দেখেছি সেগুলোর একটু ব্যতিক্রম হয়। অর্থাৎ আগেই কম শক্তি স্তরের ইলেকট্রনটা ফিল আপ হয়, শুধুমাত্র ইলেকট্রনের যে বিন্যাস সেটা স্থিতিশীল হওয়ার জন্য। ঠিক একইভাবে কপারের ইলেকট্রন বিন্যাসের মতো করেই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাই যে আহ, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন যদিও কম শক্তি স্তরে আগে, বেশি শক্তি স্তরে আগে প্রবেশ করেছে, কিন্তু শুধুমাত্র স্থিতিশীলতার জন্য একটা ইলেকট্রন ও আগের স্তরে চলে এসছে। এ পর্যায়ে আমরা কোনো মৌলের পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে ক্যালকুলেশন করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা পারমাণবিক ভর সম্পর্কে জানার চেষ্টা করি। পারমাণবিক ভর হলো কোনো পরমাণুর কেন্দ্রে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর কি? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একটি পরমাণুর পারমাণবিক ভর এবং কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 ভাগের অনুপাত। আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দেখে তোমরা হয়তো অনেকেই কনফিউজড হচ্ছ। ভয়ের কিছু নেই, আমি আরো বিস্তারিত ভাবে তোমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভরটা বোঝানোর চেষ্টা করছি। আমি কোনো একটি পরমাণুর ভর আসলে বলতে কি বোঝায় তাই ইতিমধ্যে বলেছি। কোনো বস্তুর ভর বলতে আসলে বোঝায় ওই বস্তুর পারমাণবিক ভর। আর পারমাণবিক ভর মানে হচ্ছে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি। আমরা ইতিমধ্যে ইলেকট্রনের যে ভর, প্রোটনের ভর এবং নিউট্রনের ভর আমরা জেনে এসেছি। আমরা যদি যে কোনো এই তিনটি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের মান জানি, তাহলে যে কোনো পরমাণুর ভর কিন্তু এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর থেকে বের করতে পারি। কিন্তু আমরা ইতিমধ্যে দেখে এসেছি যে ইলেকট্রনের ভর আসলে 9 ইন্টু না সরি 9.109 ইন্টু 10 ইনভার্স 31। আর প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 27। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 27 কেজি। এই সংখ্যাগুলো এতই সূক্ষ্ম যে আমরা আসলে এই সংখ্যাগুলোর দ্বারা যদি কোনো বস্তুর বা কোনো পরমাণুর ভর নির্ণয় করতে চাই, সেটা আসলে বাস্তবভাবে নির্ণয় করা খুবই কঠিন হয়ে যাবে। তাই আমরা ছোট ছোট যে এককগুলো রয়েছে সেগুলোকে বাস্তবিকভাবে প্রকাশ করার জন্য ওজনগুলোকে বা ভরগুলোকে আমরা একটা মানানসই একটা একক আমরা ঠিক করে নিই। আমরা সাধারণত দেখতে পাই যে সূর্যের ভরের আমরা যখন হিসাব করি, তখন আমরা আহ, সূর্যের ভরের সাপেক্ষে এই নক্ষত্রের ভরগুলো আসলে মেপে থাকি। আবার ট্রেনের ইঞ্জিনের যদি ভর মাপতে চাই, তাহলে আমরা সাধারণত টনে প্রকাশ করি, কারণ এখানে ট্রেন ইঞ্জিনের ভরটা অনেক বেশি হয়ে থাকে। আবার একটা হাতির ওজন যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু সেটাকে কিলোগ্রামে দিয়ে প্রকাশ করি, নিশ্চয়ই মাইক্রোগ্রাম বা মিলিগ্রাম দিয়ে আমরা প্রকাশ করি না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে কোনো বস্তুর আহ যে ভর, সেটা আসলে ওই বস্তুর ভর কতটুকু বড় বা কতটুকু ছোট তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের একক ব্যবহার করে থাকি।
তাই বিজ্ঞানীরা, যেহেতু অনুপরমাণু সমূহের ভরগুলো খুবই ক্ষুদ্র হয়, সেজন্য এদের ভরগুলো প্রকাশ করার জন্য একটি মানানসই একক বের করে নিয়েছেন। এই এককটাকে বলা হয় এএমইউ বা অ্যাটমিক ম্যাস ইউনিট। এই অ্যাটমিক ম্যাস ইউনিটকে সংক্ষেপে কিন্তু ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি উদাহরণস্বরূপ একটা যে কোনো একটা মৌলের কিভাবে আপেক্ষিক ভরগুলো বের করা হয় সেটা আমরা দেখতে চাই, তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরটা কিভাবে বের করতে হয় সেটা দেখানো হয়েছে। আমরা আহ, একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 ভাগের 1 অংশকে ইউ বা পারমাণবিক ভর হিসেবে ধরে নিব। এখানে 1 ইউ এর মান হচ্ছে 1.616 × 10⁻²৭ কেজি। অর্থাৎ এভাবে বলা যায় যে কার্বন 12 পরমাণুর ভর হলো 12 ইউ। আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে ইলেকট্রনের ভরগুলো আহ, ছিল যে 9.109 × 10⁻31। এই সংখ্যাটিকে যদি আমরা এই অ্যাটমিক ম্যাস ইউনিটের মাধ্যমে প্রকাশ করি তাহলে ইলেকট্রনের ভর হবে এই 0.000548588 ইউ, বা প্রোটনের ভর হবে 1.0072766 ইউ, নিউট্রনের ভর হবে 1.00866 ইউ। তাহলে আমরা যে যে কোনো পরমাণুর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে যেহেতু সবগুলো পরমাণুই তৈরি, তাহলে আমরা এখন খুব সহজেই কিন্তু এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের যে ভর তাই ব্যবহার করে যে কোনো মৌলের আপারমাণবিক ভর কিন্তু হিসেব করে ফেলতে পারি। কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে এই ভর আমরা ব্যবহার, এই যে ক্যালকুলেশন গুলো আমরা করলাম, এই ভরগুলো ব্যবহার করে পরমাণুর যে অ্যাকচুয়াল ভর বা সত্যিকারের ভরটা, অর্থাৎ কার্বন 12 ক্ষেত্রে 12 ইউ আসার কথা, সেটা আমরা সাধারণত নির্ণয় করতে পারি না। এর বেশ কিছু সীমাবদ্ধতা সাধারণত আছে। তো আমরা চলো দেখিনি যে কার্বন 12 এর পারমাণবিক ভর যদি আমরা এই নিয়মে হিসেব করতে চাই তাহলে আসলে ভরটা আমরা কত পাই। এখানে দেখতে পাচ্ছ যে কার্বন 12 পরমাণুর ভর হিসেব করার সময় 6 দিয়ে গুণ করা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে কার্বন পরমাণুতে আহ, যে ইয়ে আছে, এই পারমাণবিক সংখ্যা আছে তার মান হচ্ছে 6। অর্থাৎ কার্বন পরমাণুতে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন এবং 6টা নিউট্রন থাকে। এখন এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরকে আমরা তাই 6 দিয়ে গুণ করলে আমরা পাই 12.0989314648 ইউ। কিন্তু আমাদের এখানে আসলে মানটা আসার প্রয়োজন ছিল 12 ইউ। এই 12 ইউ না এসে এখানে প্রায় 0.8% মান বেশি হয়েছে। আসলে এখানে আহ, বেশ কিছু সীমাবদ্ধতার কারণে আমরা কোনো একটা মৌলের অ্যাকচুয়াল আপেক্ষিক পারমাণবিক ভরটা আসলে হিসেব করতে পারি না। কোন একটা পরমাণুর অ্যাকচুয়াল আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করা যেহেতু একটু কঠিন, এবং আসলে প্রকৃতপক্ষে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা হিসাব করে বের করতে পারি না, এই জন্য বিজ্ঞানীরা আহ, অনেক ধরনের মৌলের আইসোটোপ এবং তাদের পারমাণবিক ভর নির্দিষ্ট করে বের করে রেখেছেন, যাতে করে আমরা সহজেই ওই সংখ্যাগুলোকে ধরে ধরে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করতে পারি। তোমরা একটা চার্টের মাধ্যমে সেই আহ, ধারণাগুলো পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে কয়েকটি মৌলের আইসোটোপের পারমাণবিক ভর এখানে দেওয়া রয়েছে। যেমন কার্বনের আমরা ইতিমধ্যে আহ দেখে এসেছি যে পারমাণবিক ভরটা হওয়ার কথা ছিল 12 ইউ। আর কার্বন 13 যে আইসোটোপটা রয়েছে সেক্ষেত্রে তার পারমাণবিক ভর হবে 13.003355। এই মানগুলো অ্যাকচুয়ালি হাতে হাতে কলমে হিসাব করাটা খুবই কঠিন, বেশ কিছু সীমাবদ্ধতার কারণে। এজন্য আমরা এই চার্টগুলো ফলো করে সাধারণত আপেক্ষিক পারমাণবিক ভরগুলোর ব্যবহার করে থাকি। তোমরা ক্লোরিনের দুইটি আইসোটোপ এখানে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। এই 35 এবং 37 হচ্ছে ক্লোরিন যে পরমাণুটা, এর আপেক্ষিক পারমাণবিক ভর এখানে নির্দেশ করছে। এই দুইটি আইসোটোপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন 35 এর জন্য আপেক্ষিক পারমাণবিক ভর দাঁড়াচ্ছে 34.968 ইউ, আর ক্লোরিন 37 আইসোটোপের জন্য পারমাণবিক ভর হচ্ছে 36.956 ইউ। এভাবে কপার
সিলভার এবং ইউরেনিয়াম সহ আরো অনেক ধরনের মৌলের বিভিন্ন ধরনের আইসোটোপের পারমাণবিক ভরগুলো বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে বের করে রেখেছেন। এখন যদি আমাদেরকে কখনো প্রশ্ন করা হয় যে ক্লোরিন নামক যে পরমাণুটা রয়েছে এর পারমাণবিক ভর কত, তাহলে সেটা আমরা আসলে কিভাবে নির্ণয় করতে পারি? কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে ক্লোরিনের দুইটি আইসোটোপ রয়েছে, একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। তাহলে তাদের ভরও কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। একটু আগে আমরা চার্টের দিকে এসেছিলাম যে ক্লোরিন 35 এর ভর ছিল 34.968 ইউ, এবং ক্লোরিন 37 এর ভর ছিল 36.956 ইউ। তাহলে যখন আমাদেরকে এই ধরনের প্রশ্ন করা হবে যে ক্লোরিনের পারমাণবিক ভর কত, তাহলে সেটা বের করার জন্য একটা নিয়ম রয়েছে। সেটা হচ্ছে আইসোটোপ গুলোর যে শতকরা পরিমাণ তার উপর গড় করে আমরা ওই মৌলের পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রকৃতিতে যখন আমরা যে ক্লোরিনটা 35 ভর, তার পরিমাণ হচ্ছে 75.77%। আর ক্লোরিন 37 যে মৌলটা আছে তার পরিমাণ প্রকৃতিতে হচ্ছে 24.23%। এবং ক্লোরিন 35 এর আপেক্ষিক পারমাণবিক ভর এখানে দেওয়া আছে, এবং ক্লোরিনের পারমাণবিক ভর এখানে দেওয়া আছে। এই দুইটার যদি আমরা শতকরা পরিমাপের গড় করি তাহলে কিন্তু ক্লোরিনের যে আহ, মৌলের ক্লোরিন মৌলের যে গড় পারমাণবিক ভর সেটা আমরা নির্ণয় করতে পারি। এখানে পার্সেন্টেজের সাথে যে তার আপেক্ষিক পারমাণবিক, সরি, শুধুমাত্র পারমাণবিক ভর যেটা সেটা যদি গুণ করে দিই এবং এই দুইটি সংখ্যা যদি আমরা গড় করি, তাহলে আমরা পাচ্ছি 35.45 ইউ। সুতরাং ক্লোরিন মৌলের গড় পারমাণবিক ভর হবে 35.45 ইউ। এবার আমরা একটা উদাহরণ দেখব। এই উদাহরণে বলা হয়েছে যে কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর কত। এখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করবে, এখানে আণবিক ভর চাওয়া হয়েছে, পারমাণবিক ভর না। পারমাণবিক ভর চাওয়া হয় কখন, যখন আমরা একটা পরমাণুর ভর হিসেব করি তখন। আর আণবিক ভর চাওয়া হয় কখন, যখন আমরা একটা অণুর ভর হিসেব করি তখন। তাহলে যেহেতু কার্বন ডাই অক্সাইড একটা অণু, দুইটি ভিন্ন দুইটি পরমাণু দিয়ে গঠিত, সুতরাং এর আণবিক ভর হিসাব করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বন ডাই অক্সাইডের মধ্যে একটি রয়েছে কার্বন কার্বন পরমাণু এবং দুইটি অক্সিজেন পরমাণু। আর কার্বন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12, এবং অক্সিজেনের আহ, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16। সুতরাং আমরা কার্বন ডাই অক্সাইড এর আপেক্ষিক আণবিক ভর যদি বের করতে চাই, তাহলে এর আপেক্ষিক আণবিক ভর হবে 12 + 2 × 16 = 44। এখানে 12 কেন? 12 হচ্ছে কার্বনের ভর। আর 2 × 16 কেন? কারণ হচ্ছে অক্সিজেনের ভর 16, আর দুইটা অক্সিজেন থাকার কারণে এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। আমরা এই সম্পূর্ণ সংখ্যাটিকে যদি যোগ করি তাহলে আমরা পাই 44। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভর আসবে 44। একইভাবে আরো অনেক ধরনের যৌগ আমাদের পৃথিবীতে রয়েছে, সবগুলো যৌগেরই কিন্তু আপেক্ষিক আণবিক ভর আমরা এভাবে বের করতে পারি। তো এরই মাধ্যমে আমাদের পঞ্চম অধ্যায়ের সকল আলোচনা এখানেই শেষ হয়েছে। আশা করছি পঞ্চম অধ্যায়ের আলোচনাগুলো সম্পূর্ণ দেখার পরে তোমাদের এই অধ্যায়ের যে কনফিউশন গুলো ছিল আহ, তা দূর করতে পেরেছো, এবং তোমাদের আহ, পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। এরপরে যদি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রকার কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হয়, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে। আমরা সেই অনুযায়ী তোমাদের গাইডলাইন চেষ্টা করব। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।